নমস্কার, একেবি প্রাইম নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছে সংবাদে। শিক্ষক নিয়োগে টিচার এলিজিবিলিটি টেস্ট বাধ্যতামূলক হওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের জেরে ত্রিপুরার 10,000-এরও বেশি শিক্ষকের চাকরি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রাজ্যের সরকারি, সরকার পোষিত এবং বেসরকারি বিদ্যালয়ে বিপুল সংখ্যক শিক্ষক এই রায়ের আওতায় পড়তে পারেন বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে। সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়ের জেরে ত্রিপুরার 10,000-এরও বেশি শিক্ষকের চাকরি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। রাজ্যের সরকারি, সরকার পোষিত এবং বেসরকারি বিদ্যালয়ে বিপুল সংখ্যক শিক্ষক এই রায়ের আওতায় পড়তে পারেন বলে শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে। সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার সঙ্গে যুক্ত শিক্ষকতার ক্ষেত্রে টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক যোগ্যতা, অর্থাৎ শিক্ষা অধিকার আইন RTE 2009-এর আওতাভুক্ত শ্রেণীগুলিকে কর্মরত শিক্ষকদের নির্ধারিত সময়ের মধ্যে টেট পাস করতে হবে। শিক্ষা দপ্তরের প্রাথমিক হিসেব অনুযায়ী সরকারি ও সরকার পোষিত বিদ্যালয়ে প্রায় 8,000 শিক্ষক এই নির্দেশনার আওতায় পড়তে পারেন। এদের মধ্যে অর্ধেকের বেশি প্রাথমিক শিক্ষার সঙ্গে যুক্ত, বাকিরা মাধ্যমিক স্তরে কর্মরত। সুপ্রিম কোর্ট তার রায়ে 1 সেপ্টেম্বর 2028-কে শেষ সময়সীমা হিসেবে নির্ধারণ করেছে। এই সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষকদের টেট উত্তীর্ণ হতে হবে। উচ্চশিক্ষা দপ্তরের সূত্রের খবর, বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হতে পারে। ফলে টেট উত্তীর্ণ হওয়ার প্রয়োজনীয়তা থাকা শিক্ষকের সংখ্যা আরো বাড়বে। বর্তমানে বিভিন্ন বিদ্যালয় থেকে তথ্য সংগ্রহ করে মোট কতজন শিক্ষক এই রায়ের আওতায় পড়ছেন তার একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী 1996 ও 1997 সালে নিয়োগপ্রাপ্ত বিজ্ঞান শিক্ষক, 2003 ও 2007 সালের সহকারী শিক্ষক এবং 2012 সালে নিয়োগপ্রাপ্ত বিজ্ঞান শিক্ষকদের একটি বড় অংশ এই রায়ের প্রভাবের মুখে পড়তে পারেন। তবে 55 বছরের বেশি বয়সী শিক্ষক এবং যাদের অবসরের বাকি সময় 5 বছরের কম, তাদের এই বাধ্যবাধকতা থেকে ছাড় দেওয়া হয়েছে। ফলে 55 বছরের কম বয়সী এবং এখনো টেট উত্তীর্ণ না হওয়া শিক্ষকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এদিকে সমগ্র শিক্ষা অভিযানে সমগ্র শিক্ষা অধীনে নিযুক্ত শিক্ষকদের ক্ষেত্রে এই রায় কতটা প্রযোজ্য হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে, কারণ তারা নিয়মিত সরকারি কর্মচারী নন এবং কেন্দ্রীয় সিভিল সার্ভিস কন্ট্রাক্ট রুলস বা পৃথক কোনো পরিষেবা আচরণবিধির আওতায় পড়েন না। জানা গেছে, সুপ্রিম কোর্টের এই রায়কে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন শিক্ষক ও কর্মচারী সংগঠনের ভূমিকা নিয়েও আলোচনা শুরু হয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে শিক্ষক সংগঠনগুলো এই বিষয়ে কেন্দ্রের কাছে পুনর্বিবেচনার আবেদনও জানিয়েছে। এখন নজর রয়েছে ক্ষতিগ্রস্ত শিক্ষকদের উদ্বেগ নিরসনে রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করে এবং শিক্ষক কর্মচারী সংগঠনগুলো এই বিষয়ে কোনো যৌথ কর্মসূচি গ্রহণ করে কিনা। উল্লেখ্য, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি মনমোহনের ডিভিশন বেঞ্চ অঞ্জুমান ইশাআত-ই-তামিল ট্রাস্ট বনাম মহারাষ্ট্র রাজ্য মামলার রায় পুনর্বিবেচনার আবেদন সংক্রান্ত একগুচ্ছ মামলার শুনানি শেষে এই গুরুত্বপূর্ণ রায় প্রদান করে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। এবার নয়া রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জওহরলাল নেহরুর রেকর্ড ভেঙে স্বাধীন ভারতের সবথেকে দীর্ঘমেয়াদের নির্বাচিত প্রধানমন্ত্রী হলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাফল্য নিয়ে এবার কলম ধরলেন প্রাক্তন প্রধানমন্ত্রী HD দেবগৌড়া। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে যুক্ত হলো নয়া পালক, নতুন রেকর্ড করলেন তিনি। তার সাফল্য নিয়ে এবার কলম ধরলেন প্রাক্তন প্রধানমন্ত্রী HD দেবগৌড়া। প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়া তার প্রবন্ধে ব্যাখ্যা করেছেন যে যখন নেহেরু দেশের প্রথম প্রধানমন্ত্রী হন তখন পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন। তার সঙ্গে ছিল স্বাধীনতা আন্দোলনের উত্তরাধিকার, মহাত্মা গান্ধীর নৈতিক প্রভাব এবং কংগ্রেস দলের সর্বব্যাপী আধিপত্য। সেই সময় বিরোধী দল ছিল অত্যন্ত দুর্বল এবং নির্বাচনী প্রতিযোগিতাও ছিল সীমিত। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী HD দেবগৌড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব, কার্যপদ্ধতি এবং রাজনৈতিক যাত্রা সম্পর্কে নিজের মতামত জানাতে গিয়ে বলেন যে মোদীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তার আত্মদর্শী স্বভাব। মোদী সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে লেখা এক পত্রিকায় তার প্রবন্ধে দেবগৌড়া লিখেছিলেন যে নরেন্দ্র মোদী কেবল একজন দীর্ঘমেয়াদী নেতা
নেতাই নন, বরং তিনি একজন জনগণের নেতা, যিনি পরিবর্তনশীল ভারতের আকাঙ্ক্ষা, প্রতিবন্ধকতা এবং গণতান্ত্রিক চেতনাকে উপলব্ধি করে সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছেন। তিনি আরও লিখেছেন যে প্রধানমন্ত্রী মোদীর এই দীর্ঘমেয়াদী প্রশাসনিক পথ শুধু নেহরুর রেকর্ডকেই ভাঙেনি, একই সঙ্গে প্রমাণ করেছেন যে ভারতের গণতন্ত্র শুধু টিকে থাকেনি, বরং তা সময়ের সঙ্গে সঙ্গে আরো উন্নত হয়েছে। 1947 সালে যখন প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নেহেরুকে বেছে নেওয়া হয়েছিল, তা বিশেষ পরিস্থিতিতে ছিল। অনেক দক্ষ নেতার মাঝখান থেকে তাকে বেছে নেওয়া হয়েছিল। স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য 1952 সালের নির্বাচনে প্রভাব দেখা গিয়েছিল। প্রথমবার নির্বাচনের সময় কংগ্রেস দল কার্যত একাই রাজত্ব করেছিল। খুব অল্প সংখ্যক বিরোধী ছিল। মাত্র 53টি রাজনৈতিক দল প্রথম জাতীয় নির্বাচনে লড়েছিল, কিন্তু তাদের প্রভাব নামমাত্র ছিল। সেখানেই 2014 সালে প্রধানমন্ত্রী পদে যখন নরেন্দ্র মোদী বসেন এবং 2024 সালে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরে আসেন, তখন দেশ অনেক বদলে গিয়েছে। নরেন্দ্র মোদী এমন এক সময়ে রাজনীতিতে প্রবেশ করেন যখন দেশের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণরূপে বদলে গিয়েছিল। আজকের ভোটাররা আরো বেশি সচেতন এবং প্রত্যাশাপূর্ণ। তিনি উল্লেখ করেন যে 1952 সালে প্রধানমন্ত্রী হওয়া 2014 সাল বা 2024 সালের তুলনায় সহজ ছিল এমনটা নয়। 1996 সালেও তিনি যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন, তখন রাজনৈতিক পরিবেশ অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ ও ম্যাচিওর হয়ে উঠেছিল। পরিবারতান্ত্রিক বা রাজনৈতিক পরিবার থেকে উঠে আসেননি প্রধানমন্ত্রী মোদী। তার রাজনৈতিক, অর্থ বা সামাজিক কোনো সুবিধা ছিল না যা উত্থানে সাহায্য করেছিল। দেবগৌড়া নিজেই উল্লেখ করেন যে তার মেয়াদ মাত্র 11 মাসের ছিল। সেখানে প্রধানমন্ত্রী মোদী এতদিন ধরে পদে রয়েছেন, তার মধ্যে কোনো ক্লান্তি ভাব আসেনি। এটা নেতৃত্বের অন্যতম গুণ বলেন তিনি উল্লেখ করেন। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। এবার দিল্লির সদর দপ্তরও হাতছাড়া হতে চলেছে তৃণমূল কংগ্রেসের। 20 ডক্টর রাজেন্দ্র প্রসাদ রোড অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রাজধানীর সদর দপ্তর। মাত্র কয়েক মাস আগে এই অফিস চালু হয়েছে। তার ফলে বিপাকে এখন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা হারানোর পর এখন বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে এবার দিল্লির সদর দপ্তরও হাতছাড়া হতে চলেছে তৃণমূল কংগ্রেসের। 20 ডক্টর রাজেন্দ্র প্রসাদ রোড অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের রাজধানীর সদর দপ্তর। মাত্র কয়েক মাস আগে এই অফিস চালু হয়েছে, কিন্তু তৃণমূলের সাংসদ দল ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার এই পার্টি অফিসও হাতছাড়া হতে চলেছে। কারণ এই পার্টি অফিসের বাড়ি পার্থ ভৌমিকের নামে বরাদ্দ ছিল। এতদিন দলকে নিজের বাড়ি পার্টি অফিস হিসেবে ব্যবহার করার জন্য দিয়েছিলেন তিনি। এবার বিক্ষুব্ধ গোষ্ঠীর সঙ্গে এনডিএতে সামিল হবার পর সেই অফিস যে তৃণমূলের হাতে থাকবে না তা স্পষ্ট। সূত্রের খবর, ইতিমধ্যেই নিজের বাড়ি ফেরত চেয়েছেন পার্থ। আর এই পরিস্থিতির আঁচ বুঝে আগে থেকেই বাড়ির ভেতর থেকে অনেক আসবাব সরিয়ে নিয়েছে তৃণমূল। ফলে দিল্লির রাজনীতিতে আপাতত ঠিকানাহীন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, গত 3রা জুন আনুষ্ঠানিক ভাঙনের পালা শুরু হয়েছে তৃণমূলের। সোমবার সেই ফাটল আরো চড়াও হয়। বিধানসভা আগেই হাতছাড়া হয়েছিল, এবার লোকসভাতেও ধাক্কা খেতে হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। সংসদীয় দল ও নিয়ন্ত্রণের বাইরে গত রবিবার রাতে দিল্লির কোনো এক গোপন ঠিকানায় বৈঠকে বসেছিলেন তৃণমূলের বিদ্রোহীরা। সোমবার দুপুরে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে আরো এক প্রস্থ বৈঠক হয়। আর তারপরই সবকিছু জলের মতো স্বচ্ছ হয়ে যায়। বেশিরভাগ সাংসদই এনডিএতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, তাই অবশেষে হাতে রয়েছে মাত্র 8 জন। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন। এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন, ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন।
ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 0381231506, 8257808056, অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Wipro Hospital. বিরতির পর স্বাগত সংবাদে। রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে আসছে। এই দিকটি সরকারের নজরে রয়েছে। রাজ্য সরকারের সদিচ্ছা রয়েছে তাদের সমস্যা নিরসন করার জন্য। মঙ্গলবার মহাকরণে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানালেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। মহাকরণে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে সাংবাদিক সম্মেলন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া জানিয়ে আসছে। এই দিকটি সরকারের নজরে রয়েছে। রাজ্য সরকারের সদিচ্ছা রয়েছে তাদের সমস্যা নিরসন করার জন্য। এই বছর দপ্তর একটি লক্ষ্যমাত্রা নিয়েছে যে প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রে একটি পৃথক ব্যাংক অ্যাকাউন্ট করে এই অ্যাকাউন্টে কর্মীদের অনারিয়াম ছাড়া অঙ্গনওয়াড়ি সেন্টার চালাতে অন্যান্য আনুষঙ্গিক বা কেনাকাটার জন্য যে টাকা দেওয়া হয়ে থাকে তা দেওয়া, যাতে করে তাদের হিসেব নিকেশ করতে কোনো অসুবিধা না হয় বা সমস্যা না হয়। এদিন মন্ত্রী জানান যে বিশেষ করে আর্থিক দিক থেকে ত্রিপুরা রাজ্য যেহেতু কেন্দ্রীয় সরকারের উপর নির্ভরশীল, তবু সারা দেশের মধ্যে ত্রিপুরা ছোট্ট রাজ্য হলেও অঙ্গনওয়াড়ি কর্মীদের অনারিয়ামের ক্ষেত্রে 20টি রাজ্য থেকে এগিয়ে রয়েছে। এছাড়া তাদের গ্র্যাচুইটি সহ ইত্যাদি ব্যাপারে রাজ্য সরকারের সদিচ্ছা রয়েছে বলেও এদিন জানান তিনি। এদিন মন্ত্রী অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভ্রান্ত না হবার জন্য বলেন, যে আমরা এই বছর আমাদের লক্ষ্য রয়েছে যে আমরা অঙ্গনওয়াড়ি দিদিমণিদের যে অনারিয়ামটা পান সেটা তাদের অ্যাকাউন্টে যাবে, এবং এই আনুষঙ্গিক যে টাকাগুলো বললাম অঙ্গনওয়াড়ি সেন্টার চালাতে গিয়ে তার জন্য আলাদা একটা অ্যাকাউন্টের ব্যবস্থাও আমরা করছি। একটু সময় লাগছে, সেটাও আমরা করছি যেন তাদের জন্য আলাদা অ্যাকাউন্ট অঙ্গনওয়াড়ি সেন্টারে হয়। তো সেখানে যে সমস্ত তারা কেনাকাটা করেন সেটা সেই অ্যাকাউন্ট থেকে যাবে। কেন্দ্রশাসিত এবং রাজ্য সরকার যে 34টা রাজ্যের মধ্যে প্রায় 20খানা রাজ্যের থেকে বেশি আমরা অনারিয়াম দিয়ে থাকি। অর্থাৎ এরকম 20খানা রাজ্য যেগুলো বড় রাজ্য তার থেকেও আমরা বেশি অনারিয়াম দিয়ে থাকি। আমাদের থেকে খুব বেশি দেয় এরকম। ব্যুরো রিপোর্ট, একেভি টিভি। তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম, পচা টমেটো ও গোবর ছুড়ল উত্তেজিত জনতা। মঙ্গলবার তাকে আদালতে পেশ করার জন্য নিয়ে যাওয়ার সময় বিধাননগর নর্থ থানার সামনে এই ঘটনাটি ঘটে। আদালত চত্বরেও তাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে, ওঠে চোর চোর স্লোগানও। ডিম ও পচা টমেটো ছোড়া হলো তৃণমূল কংগ্রেস নেতা তথা বিধাননগর পুর নিগমের প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তকে। সোমবার গভীর রাতে রাজারহাটের 211 রোড লাগোয়া রায়গাছি এলাকার একটি অভিজাত আবাসন থেকে গ্রেপ্তার করা হয় বিধাননগর পুরসভার 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে। তার বিরুদ্ধে তোলাবাজি সহ দিনের পর দিন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বিভিন্ন সময় সব্যসাচী দত্ত অভিযোগকারীকে টাকা দেওয়ার জন্য চাপ দিতেন বলেও অভিযোগ। তার অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। এরপরই সোমবার গভীর রাতে রায়গাছি এলাকার একটি অভিজাত আবাসনে হানা দিয়ে সব্যসাচীকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকাল থেকে বিধাননগর উত্তর থানার বাইরে ভিড় জমাতে থাকেন স্থানীয়রা। তাদের হাতে ছিল গোবর, পচা টমেটো এবং ডিম। সব্যসাচীকে আদালতে পেশের জন্য থানা থেকে বের করা হলে তাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন উত্তেজিত জনতা। এই তৃণমূল নেতাকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম, পচা টমেটো ও গোবর। কয়েক মুহূর্তের মধ্যে তার জামা কাপড় অপরিষ্কার হয়ে যায়, ওঠে চোর তোলাবাজ স্লোগানও। সেই অবস্থায় তাকে আদালতে পেশ করে পুলিশ। আদালত চত্বরেও তাকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও সব্যসাচীর দাবি তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন।
ফলস ফেব্রিকেটেড। কেন তাহলে হঠাৎ করে একজন ব্যবসায়ী এরকম অভিযোগ করতে গেল কেন? তিনি নিজেই বিধাননগর নর্থ থানায় 2018 সালে অ্যারেস্ট ছিলেন এবং বিভিন্ন সময় ফ্রড কেসে অ্যারেস্ট হয়েছে। সেই সময় তার পরিবারের লোক এবং একজন বিজনেসম্যান এসেছিলেন আমার কাছে, তারপরে 2018 বের করতে দেওয়ার জন্য। এদিকে প্রতিহিংসা রাজনীতি চলছে। হ্যাঁ, নিশ্চয়ই। পালাবদলের পর দুর্নীতি, মারধর, তোলাবাজি সহ একাধিক অভিযোগে রাজ্য জুড়ে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করছে পুলিশ। রাজ্যের বিভিন্ন এলাকায় ধৃত তৃণমূল নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। প্রসঙ্গত, ডিম হামলার শিকার হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবার ডিমের পাশাপাশি হাতে আরো নতুন অস্ত্র তুলে নিলেন ক্ষুব্ধ জনতা। ব্যুরো রিপোর্ট, একেভি টিভি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেভি টিভির পর্দায়। নমস্কার।